নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি ইলামবাজার ব্লকের অন্তর্গত শ্রীচন্দ্রপুর গ্রামে। আমরা পেয়েছি এই গ্রামে দুজন সফল চাষী বন্ধুকে, যারা বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন, জৈব পদ্ধতিতে চাষবাস করছেন। তারা কিন্তু আজকে স্বনির্ভর হয়েছেন। আপনার নাম? নমস্কার, আমার নাম প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ বাবুর কাছে জানবো কি কি ধরনের কাজ করে থাকেন। এখন তো বিজ্ঞান ভিত্তিক চাষবাস হচ্ছে, শুরু থেকে শেষ অবধি আমরা জানি যে ট্র্যাক্টর দ্বারা চাষ করা হচ্ছে, ধান কাটা হচ্ছে তখনও কিন্তু ওই মেশিন দ্বারা হচ্ছে, সবকিছু কিন্তু যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে এবং বিজ্ঞান ভিত্তিক চাষবাস করা হচ্ছে। তো এই ধরনের বিজ্ঞানকে কাজে লাগিয়ে আপনি কি কোনো কিছু চাষ করেছেন? হ্যাঁ, আমি এখন আমনে ধান চাষ করেছি এসআরআই। তো এসআরআই করতে গেলে প্রথমেই আমাদের মাটির কথাই বলতে হয়। আমাদের প্রথমেই ওই গ্রীষ্মকালে এটা প্রথমে চাষ দিয়ে জমিটাকে রেডি করতে হয়। রেডি করার পরে যখন আমাদের জল লাগে তখন আমরা আবার একটা 3টে চাষ আমাদের ট্রাক্টরে দিতে হয়। এখন কি ওই সেই পদ্ধতিতে করেছেন? সেই পদ্ধতিতে চাষ করেছি। সেই পদ্ধতিতে চাষ করতে গেলে আমাদের ধানের বীজতলা আলাদাভাবে তৈরি করতে হয়। বীজতলাটা তৈরি করতে গেলে আমাদেরকে বীজতলার মাটিতে পরিচর্যা করতে হয়। মাটির কি আছে না আছে জৈব পদ্ধতিতেই সেটাকে তৈরি করা হয়। এবং ধানটা ফেলার আগে ধানটাকে আমাদের বাছাই, শোধন, এগুলো আমরা জৈব পদ্ধতিতেই করে থাকি। এবং ধানটা ফেলার সময়ও আমাদের একটু ভালোভাবে দেখা হয় যাতে ফাঁক অনেকটা পড়ে, তাতে আমাদের পুঁততেও সুবিধা বা বীজটা টানার সময় মানে শেকড়টা যাতে কম ছিঁড়ে যায় সেই ব্যবস্থাটা করা হয়। তো আমাকে জানবো যে আমরা তো প্রচলিত পদ্ধতিতে চাষবাস করে থাকি, চাষি বন্ধুরা করে থাকেন আর কি, এবং এইটার সঙ্গে পার্থক্যটা কতটা? এটার সঙ্গে পার্থক্য অনেকটাই। এখন যেভাবে আমরা বিজ্ঞানসম্মত চাষ করে থাকছি তাতে আমাদের এসআরআই চাষ করে আমরা অনেক সফলতা পেয়েছি। এবং এসআরআই চাষ করতে গেলে আমার লেবার খরচা প্রচুর কম, এবং তাতে আমার লেবার খরচা যখনই কম হচ্ছে তখন আমার আয় বৃদ্ধি হচ্ছে। তাহলে আমার আয়টা যখনই বাড়ছে তাহলে আমি এসআরআই পদ্ধতিতেই যাব। আমি পৈতৃক আগেকার প্রথার মতন ধান গুছি করে পুঁতে দেবো, সেটা হবে না। এর ফলে আমি এসআরআই যেটা আমার এই বীজটা ফেলার 21 দিনের মাথাতে আমি বীজটাকে তুলে নিই, বীজতলা থেকে তুলে নিয়ে আমি মূল জমিতে রোপণ করি। তার ফলে ওই 21 দিনের মাথাতে বীজ নিজেই জানতে পারে না যে আমাকে তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করছি। কারণ একটা ধানের মধ্যে 17 থেকে 18 দিনের ধান, তো বীজ তো মানে মায়ের মধ্যে 18 দিনের খাদ্য থাকে। এবার সেইখান থেকে ও খাদ্য নেয়, তার ফলে ও নিজেই খাদ্য নিজেকে তৈরি করতে হয় না। এই 18 দিনের মধ্যে আমি এবং লাইন করে এবং 10টার পর 2টো লাইন ফাঁকা করে আমরা পুঁতি। তার ফলে ওই 21 দিনের মধ্যে পোতা হয়ে গেল। পোতার পরেই ধানটাও তাড়াতাড়ি লেগেও যায় এবং এই চাষে জলের খরচাটাও আমার খুব কম হয়, জল লাগে না বললেই চলে। এবং ধানের গ্রোথও ভালো হয়। এবং এক একটা ঝাড়ে আমার 10 ইঞ্চি বা 8 ইঞ্চি ফাঁক করে পুঁতি, একটা ধান থেকে একটা ধান স্কোয়ার হিসেবে। তাতে আমার ওইখান থেকে 30 থেকে 40টা করে পাশ কাঠি দাঁড়ায়। তা আমার এই জন্যে গুছি ধান পোতার কোনো প্রয়োজনও নাই। এতে আমি স্বনির্ভরও হয়ে থাকছি এবং আর্থিক অবস্থাও আমার বাড়ছে দিনকে দিন। তো এই যে মূল জমিটা যখন তৈরি করেন তখন কি কি সার দেন? আমি মূলত জৈব সারটা ব্যবহার করি। জৈব সার আমি নিজে বানাই। জৈব সারের মধ্যে আমাদের গাদা কম্পোজ, ভার্মি কম্পোজ, হ্যাঁ, এবং জৈব সার আমি পাতা পচা এই সব মানে গোবর এই দিয়ে আমি বেশি চাষ করে থাকি। এখন আমরা রাসায়নিক খেয়ে বা রাসায়নিক দিয়ে আমাদের নিজের শরীরের গঠনও এবং রোগেরও প্রকল্প বেড়েছে। তার ফলে আমি জৈবটাই যত পরিমাণটা ব্যবহার করে থাকি। তো এই যে জৈব পদ্ধতিতে আপনি বলছেন যে শ্রী পদ্ধতি বা এসআই পদ্ধতি ধান চাষ করেছেন, তো জৈব সার তৈরি করেন নিজেরাই? কিভাবে করেন? আমি মূলত ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি। ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে আমাকে প্রচুর পরিমাণে কচুরিপানা, বিগত মানে যেগুলো আবর্জনা, পাতা পচা, এইগুলাকে একটা বড় চৌবাচ্চায় পচায়। তার সঙ্গে এই যতটা পরিমাণে আমি আবর্জনা বা যেগুলো পাতা পচা এগুলো দেবো তার অর্ধেক পরিমাণে আমাকে গোবর ওর সঙ্গে পাইল করতে হবে। এবার 15 থেকে 20 দিন আমাকে ভালোভাবে ওটা ঢেকে পরিচর্যা করে মাঝে 2বার কাটতে হবে, কেটে দেখতে হবে যাতে ওর মধ্যে গ্যাসটা না থাকে। গ্যাস থাকলে আমার ওতে কেঁচো দিলে কেঁচোটা মরে যাবে। এতে এই কেঁচো কিন্তু আমাদের দেশি কেঁচোর মতন নয়। তো এই কেঁচো দেওয়া মানে 15 থেকে 20 দিন পর আমি ভালো করে দেখে নেবো যাতে গ্যাস না থাকে। তারপর আমি কেঁচো ছাড়বো। কেঁচো ছাড়ার পরে এটা মানে আস্তে আস্তে উপরটা
হয় চটের বস্তা বা খড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে একটু করে ঝাড়ি করে জল দিয়ে দিতে হবে। তারপরে দেখা যাবে আপনি নিজে থেকেই যখন চায়ের দানা দানা মতন হয়ে আসছে তখন নিজেরাই জানতে পারবো যে এটা কেঁচো সারে তৈরি হয়ে গেল। এবং গাদা কম্পোস্ট করা যায়, বাড়িতে যে কম্পোস্টটা তৈরি হয় সেই কম্পোস্টগুলো আমরা মাঠে ব্যবহার করে থাকি এইভাবে। আরেকটি বিষয় যে আমরা জানি যে প্রচলিত পদ্ধতিতে যে সকল চাষি বন্ধুরা ধান চাষ করে থাকেন সেখানে তো সারের পরিমাণ বা সেচের পরিমাণটা অনেক বেশি লেগে থাকে, কিন্তু এই পদ্ধতি নিশ্চয়ই একটু কম লাগে। এই পদ্ধতিতে সারের পরিমাণ প্রচুর কম লাগে। আমি এই পরিমাণে খোলও ব্যবহার করে থাকি। আমার যে বাড়িতে সূর্যমুখী বা সর্ষে যেগুলো হয়ে থাকে তার যে খোলগুলো আমার বাড়িতে গবাদি পশু ছাড়া ছাগল গরু যেটা ব্যবহারের পরেও যেটা বেঁচে যায় সেটাকেও আমি মাঠে ব্যবহার করি। তো এতে আমার রাসায়নিক সারের ব্যবহারটা একদমই কমে গেছে। রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। তাতে আমার ধানের ফলনের দিক থেকেও কমে না, ধানের গাছের গ্রোথ ভালো থাকে, গাছের রোগ পোকা থাকে না এবং দেখতেও ভালো লাগে, লাইন করে পোতা থাকে। একদিকে দাঁড়ালে পরে ওই দিকটা আমার দেখা যায়, তাতে বোঝা যায় কেউ ধানে পোকা লেগেছে কি লাগেনি, এটা আমার পরিষ্কার বোঝা যায়। কত বিঘা জমিতে এই শ্রী পদ্ধতিতে ধান চাষ? আমার মূলত 8 থেকে 9 বিঘে শ্রী পদ্ধতি। আমার টোটাল জমিটাই আমার 10 বিঘে জমি টোটালি শ্রী পদ্ধতিতে পোতা আছে। তো বিঘা প্রতি কিরকম ফলন হয়? বিঘা প্রতি আমার এতে 7 থেকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন আমার হয়। তাতে আমার লেবার খরচা বা রাসায়নিক সারের খরচা এইগুলো আমার প্রচুর কম। মূলত এখন লেবারের পাওয়া যায় না বললেই চলে, লেবার খরচা যাতে কমানো যায়। আর এখন যান্ত্রিকের সমস্ত কিছু হয়ে যাচ্ছে, ট্রাক্টরে ধান আমাদের চাষ দেয়, তো ধান কাটারও মেশিন উঠে গেছে, হারভেস্টার দিয়ে ধান কাটা হয়। এতে আমার লেবার খরচাটাও অনেক কমে যায়। তাহলে আমার পোতার খরচাটা এটাকে আমার ব্যবহার করতে হয় পয়সার জন্য। আরেকটি বিষয় যে চারার সংখ্যা, আমরা যেমন প্রচলিত পদ্ধতিতে চারার সংখ্যার প্রতি আমরা যেটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এটা স্কোয়ারে আমরা একটা করেই ধান দিই এবং ধানটা পোতার সময় গুছিটা যেন শুয়ে না যায়, গুছিটা একদম ঠেরোই থাকে এবং 21 দিনের মাথায় যখন পোতা হয় তখন চারাটা একদমই ঠেরো থাকে এবং চারাটা যাতে ভেঙে না যায় বীজতলা থেকে এমনভাবে তুলতে হবে যেন বীজতলা থেকে চারাটা যেন না ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু চারাটা যদি ভেঙে যায় আমাদের যেমন হাড়গোড় ভেঙে গেলে যেটা হয় সে একই, এটাও আমাদেরকে ভাবতে হবে যেন চারাটাও আমার ভালো থাকে। একটা সুস্থ সবল চারা যদি আমি পুঁতি সেটা আমার তাড়াতাড়ি লাগবে এবং সে সুস্থ থাকলে পরে তার গ্রোথও বেশি ভালো হবে। আর রোগ পোকার সমস্যা? এসআরআই বা শ্রী পদ্ধতিতে রোগ পোকার সমস্যা আসে না বললেই চলে এবং যদি বা আমার 2-একটা রোগ পোকা থাকে আমি পাশে ওই যেটা মাঝখানে যে 10 লাইনের মাঝখানে যেটা একটা বড় ফাঁক, ওই ফাঁকটায় আমরা হেঁটে চলে যেতে পারি। তার ফলে আমি বুঝতে পারি যে পোকা লাগছে কি না লাগছে এবং পোকা লাগলে পরে বোঝাও যায়। আর মাঝে মাঝে একটা করে বড় বড় বাঁশ গেড়ে দেওয়া হয়, বাঁশের ডগলা, গাছের ডগ টাইপের। এতে কি হয়, এতে আমাদের পাখি বসে, রাতে পাখি যারা পোকা রাতে বেশিরভাগ যেগুলো আমাদের ক্ষতিকারক পোকা তারা রাতে বেশি ফসলকে নষ্ট করে। তো এই পাখি থাকলে এই যে বার পাচ্ছার যেটা আমরা ডাল গাড়ি সেটাতে আমাদের রাতে পাখি বসে, তাতে ওই পাখিরা অনেক পোকা আমাদের খেয়ে নেয়। এর ফলে আমাদের রোগ পোকার কম হয় এবং রাতের দিকে আমরা আলে 4টে মাথায় একটা খড় জেলে দিলাম, তাতে আমাদের মাজরা পোকা বা ধসা লাগা এই পোকাগুলা আলোতে বেশি টেনে এসে মারাও যায়। এতে আমাদের রাসায়নিক ওষুধ, এতে আমাদের ওষুধ খরচাটা খুবই কম হয়। তো প্রচলিত পদ্ধতিতে যারা চাষ করে থাকেন তাদের তো দেখেছি অনেক পরিচর্যা। পাশের যে জমিটা সেটা প্রচলিত ভাবে চাষ করছে তার কিন্তু পোকাতে ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জমি থেকে আমার জমিতে কোনো আক্রমণ হয়? জমিতে আক্রমণ হয় না বললেই চলে, কিন্তু ওর দেখে দেখে শিখবার চেষ্টা করছে এবং বিগত এখনকার 2-4 জনা আমার দেখে দেখে এই সেই পদ্ধতিতে পুঁতছেনও। এবছরে অনেকজনাই পুঁতেছেন এবং বিগত আবার সামনের দিকে আরো পুঁতবেন বলে আমি আশা রাখি। আরেকটা বিষয় জানবো যে প্রচলিত পদ্ধতিতে যেসব চাষি বন্ধু চাষ করে থাকেন সেখানে তো পরিচর্যা ভালো রকম দরকার হয়ে থাকে, সারের পরিমাণ দরকার থাকে, জলসেচের দরকার হয়ে থাকে। তো এই যে শ্রী পদ্ধতিতে ধান চাষ করেছেন সেক্ষেত্রে পরিচর্যা কিরকম করেন বা কিরকম দরকার হয়? পরিচর্যা আমাদের এখানে আগাছার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা তো হয়ে থাকে। আমি জলটা মেরে দিয়ে কুনো উইডার বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে আমরা, যন্ত্রের নাম কুনো উইডার, এই যন্ত্রতে আমাদের লেবার লাগে না, আমি নিজেই এটা একটা হাতের সাহায্যে একবার সামনের দিকে ঠেলা একবার পেছন দিকে ঠেললে মাটিটাও করা যায় এবং আগাছাটাও ভেতর দিকে ঢুকে যায়।
এতে আমার মানে যেটা আগাছা অনেকজন বলে যেগুলো পাট করা, মানে বাংলা প্রচলিত ভাষায় যে জমি 20 থেকে 22 দিন পর যে পাট করতে হয় বা আগাছা নিড়ানি করতে হয়, সেটা আমি কুইনোডার দিয়েই করি। এবং আমার লাইনে ধানটা থাকে বলে আমার কুইনোডারটা মানে চালাতেও কোনো অসুবিধা হয় না। শ্রী পদ্ধতির ধান চাষটা আমরা এখানে গ্রিন ফার্মের থেকে আমরা শিখেছি, এবং এখানে আমাদের ওনারা অনেক বিশেষজ্ঞরা নিয়ে আসেন, এবং তার ফলে আমরা ওনাদের কাছ থেকে ট্রেনিং এবং বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন ওখান থেকে আমরা শিখি, এবং ওনাদের কাছ থেকে ট্রেনিংও পাই। সেই ট্রেনিং পেয়ে আমি আজকে এই শ্রী পদ্ধতি ধান চাষ করে আমি নিজে স্বনির্ভর হয়েছি, এবং অপরকে আরও মানে বিগত আরও যারা আমার সঙ্গে আরও 50-60 জন চাষি এসে যাতে এইভাবে চাষ করে নিজের আয়ও বা বৃদ্ধি করতে পারে এবং খরচের দিকটা কমাতে পারে, এবং বিগত যে রাসায়নিকের ব্যবহার, সেই রাসায়নিক ব্যবহারটা আস্তে আস্তে মানে যাতে কমে, তাতে মাটির ভারসাম্য বা মাটির যে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যটা হারিয়ে যাচ্ছে সেটা যেন ফিরে থাকে, এটাই আমি কামনা করি। এবং এই চাষ করে আমি তো সফল হয়েইছি, মানে আমি খুবই সফল হয়েছি। খুব ভালো লাগলো যে আপনি আজকে শ্রী পদ্ধতিতে বা এসআরআই পদ্ধতিতে ধান চাষ করে আজকে আপনি সফল হয়েছেন, স্বনির্ভরও হয়েছেন। পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন চাষি বন্ধু, তিনি কিন্তু আজকে বাদাম চাষ করে আজকে তিনি সফল হয়েছেন। জানবো বাদাম চাষ করতে গিয়ে তার নানা অভিজ্ঞতার কথা। আপনার নাম? আমার নাম সত্যজিৎ বাউরি, আমার বাড়ি শিশুরান্দপুর। সত্যজিৎ বাবুর কাছে জানবো যে বাদাম চাষ করে থাকেন এবং পাশাপাশি অনেক চাষি বন্ধু সবজি চাষ, কেঁচো সার বা জৈব পদ্ধতি বিভিন্ন ধরনের চাষবাস করে থাকেন। বিকল্প চাষ হিসাবে কিন্তু আজকে আপনি বাদাম চাষ করছেন। কতদিন ধরে এই বাদাম চাষ করছেন? আমি মূলত 5 বছর ধরে এই বাদাম চাষ করছি। কারণ বাদাম চাষে বেশি খরচা হয় না, কারণ আমরা যে শীতকালে যে আলু লাগাই, সেই আলু লাগানোর পর যে আমাদের মানে মাঠের মধ্যে যে জৈব সার ব্যবহার করি আলুর মধ্যে, সেই যে সার থাকে, সেই আলু তোলার পর আমরা বাদাম চাষটা করি, যাতে আমাদের কোনো বাদাম চাষে কোনো যেন সার না প্রয়োগ করতে হয়। আমরা বাদাম চাষ করি 5 বছর হয়ে গেছে। তা আমাদের মোটামুটি বাদাম এই গ্রিন ফার্মার এইখান থেকে আমাদেরকে বাদামের বীজ দেয় যে আপনারা চাষ করুন, ভালো ফল বা ভালো বীজ। এই বছর আমরা লাগিয়েছি মোটামুটি 5-6 বিঘে বাদাম চাষ করি আমরা। তা গাছ মোটামুটি ভালোই হয়েছিল, কারণ একটু বৃষ্টির জন্য একটু বাদামটা আমাদের তুলতে একটু অসুবিধা হয়েছে। এমনি মোটামুটি বাদাম একটা গাছে মোটামুটি 200 থেকে 250 করে বাদাম ফলন হয়। হ্যাঁ, সেই বাদাম আমরা রোদে শুকাই, শুকানোর পর এই যিনি দাদা আছেন উনি ব্যবস্থা করেন যে কোথায় বিক্রি করতে হবে, কিভাবে আমরা এই বাদামটা বিক্রি করে বেশি টাকা অর্থ আমরা পেতে পারি। সেই পদ্ধতিটা আমাদেরকে বলে দেয় যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইগুলো করলে তোমার বাদাম চাষটা ভালো হবে। এইভাবে আমরা বাদাম চাষ করে থাকি। আচ্ছা, এই যে বাদাম চাষ করছেন, এটা কি সারা বছর ধরে করা যায়? হ্যাঁ, মোটামুটি বছরে 2বার করা যায়। শীতকালে আমরা একটু অল্প ধরনের চাষ করি, যাতে আমাদের বীজটা রাখতে পারি, তার জন্য অল্প কিছু আমরা চাষ করি। আর এই যে আমরা আলু তোলার পর মাটিটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মাটিটাকে একটু ভিলির মতন করে রাখি, যাতে আমাদের বাদামটা বসাতে যাতে জল যেন এপার ওপার হতে পারে, যেন জল যেন গোড়াতে না দাঁড়ায়। গোড়াতে যেহেতু জল দাঁড়ালে বাদামটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা বেশ ছোট ছোট করে ভিলি করে দিই। হ্যাঁ, একটু করে তারপরে আমরা বাদাম রোপণ করি। রোপণ করার পর আমাদের যে গাছ ধরুন হলে মানে আগাছা গাছ তৈরি হয় বাদাম গাছে, মানে যে জিনিসটা বাদামকে বাড়তে দেয় না, বাদাম গাছকে ঢাকিয়ে দেয়, সেটা হলো আগাছা। এই আগাছাগুলো কিন্তু খুবই হয় বাদাম গাছের সাইডে সাইডে, সেইগুলোকে আমাদেরকে খুব নজর করতে হয়। প্রত্যেক দিন বলতে গেলে সপ্তাহে 3 থেকে 4 দিন ঘাসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, যাতে শুধু বাদাম গাছটা যেন আমার মাঠে থাকে। কারণ বাদাম গাছের যে জোরটা খায়, সেই জোরটা যদি অন্য গাছে খেয়ে নেয়, সেই ক্ষেত্রে বাদামটা আমার ভালো হবে না। এগুলোই আমাদেরকে দেখতে হয়। রোগ পোকার সমস্যা খুব একটা নেই? না, রোগ পোকার সমস্যা খুব একটা নেই। বাদামের সব থেকে ক্ষতিকর হচ্ছে সেটা হলো বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে বাদাম গাছ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো বাদাম থাকে, কিন্তু মানে বাদামের ভিতরে যে আমাদের বাদাম জিনিসটা যেটা আমরা খাই এখন বা তেল জাতীয় তৈরি হয় নানা রকম, সেই জিনিসটা আমাদের পাওয়া যায় না। হয়তো পোকা লেগে যায়, হয়তো বাদামই থাকে না, হয়তো ফলস থাকে কোনো কিছু জিনিসটায়। এভাবে আমরা চেষ্টা করি যাতে বাদামটা খুব ভালোভাবে মানে ফলন করার জন্য। বর্ষাকালে তো বলেন বীজ হিসাবে তৈরি করে? হ্যাঁ, কিছু বর্ষাকালে কিছু বীজ হিসেবে আমরা রাখি, যেটা মানে সেটা যেন আমরা পরবর্তীকালে যেন চাষ করতে পারি, তার জন্য এই বীজটাকে আমরা অল্প অল্প করে একটু করে বর্ষাকালে চাষ করি।
এই যে আপনি বাদাম বিক্রি করেন, বাজারজাতকরণের কোনো সমস্যা? না, এরকম কোনো সমস্যা হয় না। তা আমাদের যে বাদামগুলো আমরা তোলার পর যে আমাদের গ্রামের পাশেই দারোন্দা গ্রামে যে গ্রিন ফার্ম বলে একটা আমাদের গ্রিন ফার্ম যে একটা কোম্পানি আছে, হ্যাঁ, সেই দাদাই ব্যবস্থা করে দেয় যে কোথায় বিক্রি করতে হবে, হ্যাঁ, কি করতে হবে। আমাদেরকে কোথাও যেতে হয় না। আমাদের মোটামুটি আমাদের গ্রামে 200 থেকে 300 বিঘা এই বাদাম চাষটা হয়। ওই দাদা ব্যবস্থা করে দেয়, গাড়ি চলে আসে, এইখান থেকে আমাদেরকে মাঠে থেকে আমরা তুলে নিই, ওরা এইখান থেকে গাড়ি করে প্যাক করে নিয়ে চলে যায়। সেটা খোসা সমেতই নিয়ে যায়। আমাদের হয়তো 50 টাকা কিলো বা কখনো 40 টাকা কিলো, যখন যা বাজার চলে সেই হিসেবে আমাদেরকে কেজি দিয়ে এখান থেকে বাদাম আমাদের এখান থেকে নিয়ে যায়। আর কিছু আমরা ছাড়িয়ে দিই, খোসা ছাড়িয়ে সেটাও আমরা কিছুটা বিক্রি করি, বা আমাদের নিজেদের বাড়িতে খাওয়ার জন্য কিছুটা রাখি, যে সেটাও আমরা রাখতেও পারি বা বিক্রি করতেও পারি। কিন্তু বেশিরভাগটাই আমরা বিক্রি করে দিই, যাতে কিছু পয়সা আমাদের যেন হয়। আমাদের এই যে গ্রিন ফার্ম রয়েছে, আমাদেরকে এইখান থেকে যে বিশেষজ্ঞরা আছে, যেনারা আমাদেরকে ট্রেনিং করায় যে কি করলে বাদাম চাষটা ভালো হবে। আমাদেরকে বলে যে এই সার ব্যবহার করো, এই সার ব্যবহার করো, হ্যাঁ, সার কম ব্যবহার করো, দেখো ভালো হবে চাষটা, হ্যাঁ, নানা রকমভাবে আমাদেরকে উৎসাহ দেয়। দাদারা যেটা বলে থাকে সেটাই আমরা করে থাকি অবশ্যই, কারণ আমরা শুধু ছেলেরা নয়, এইখানে আমাদের মেয়েরাও উৎসাহিত আছে যে কিভাবে চাষ করতে হবে। এই গ্রিন ফার্মার থেকে এইখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের মেয়েরা অনেকটাই মোটামুটি সাফল্য পেয়েছে, হ্যাঁ, সব কিছু দিক থেকে, ধান বলুন, বাদাম বলুন, হাঁস মুরগি বলুন, সব কিছুতেই মানে এই গ্রিন ফার্মার বহুত মানে বলতে গেলে মানে অনেক কৃতজ্ঞ যে আমরা এই গ্রিন ফার্মার থেকে এত কিছু শিখতে পেরেছি বা জানতে পেরেছি। এত জিনিস আমরা আগে জানতাম না। আমরা জানতাম যে ধান চাষই মোটামুটি আমাদের মাটিতে হয়, কিন্তু যে বাদাম হয়, আলু হয়, বাড়িতে কিছু হাঁস মুরগি সেটাও পালন করতে হবে, কীভাবে রোগ পোকা যাতে কোনো কিছু না হয়, সেই ক্ষেত্রেও আমরা এখান থেকে অনেক সহযোগিতা পাই। আবার আমরা এখান থেকে সার টার আমাদেরকে যদি আমরা অসুবিধা হয় কখনো, সেটাও আমাদেরকে বলে দেয় দাদারা, যে এইভাবে করতে হবে, এইভাবে ব্যবস্থা করে দেয়। সার বলুন, ওষুধ বলুন, ওনারা মাঠে গিয়েও আমাদের সঙ্গে দেখে যে কিভাবে চাষ করছে না করছে, যে কোনো কিছু যদি রোগ পোকা হয়ে থাকে সেটাও বলে দেয় যে কি দিতে হবে না দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই গ্রিন ফার্মার এখান থেকে ছেলে মেয়ে আসে, এবং এই গ্রাম সেই গ্রাম থেকে এসে এখান থেকে শিখে যায়। আমিও আসি, আমার সঙ্গে কিছু মেয়েরাও আসে, এখান থেকে প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে থাকে যে কিভাবে কি করতে হয় না করতে হয়। এই গ্রিন ফার্মার থেকে আমি যে বাদাম চাষ করেছি, এখান থেকে আমি মোটামুটি অনেকটাই টাকা উপার্জন করতে পেরেছি, এবং আমি যাতে আরও উপার্জন করতে পারি সেই আশাও রাখি, আলোও রাখি। যে মেয়েরাও তো বলছে, যে সবাই বলছে যে এখান থেকে অনেক টাকায় মোটামুটি উপার্জন করতে পারে মেয়েরাও, হ্যাঁ, এই সেক্ষেত্রে আমরা তো উপকৃত হচ্ছি, সঙ্গে সঙ্গে মেয়েরাও হচ্ছে। এটাই খুব ভালো লাগে যে এই যে গ্রিন ফার্মার যে আমাদের ওই কোম্পানি, সে এটার একটা মানে আমাদেরকে বলতে গেলে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে। যেভাবে আমরা আগে চাষ করতাম কোনো লাভই বুঝতে পারতাম না, এখন বাদাম চাষ করে সেটা এখন বুঝতে পারছি যে হ্যাঁ, বাদাম চাষেও লাভ আছে। সেই গ্রিন ফার্মার আমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছে, সেই আশার আলো আমরা আরও দেখছি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা আজকে এসেছিলাম শ্রীচন্দ্রপুর গ্রামে। এখানকার গ্রামে দুজন সফল চাষি বন্ধুকে পেয়েছিলাম। একজন এসআরআই বা সিঁড়ি পদ্ধতিতে ধান চাষ করে সফল হয়েছেন, আর একজন চাষি বন্ধুকে পেয়েছিলাম, তিনি কিন্তু আজকে বাদাম চাষ করে কিন্তু সফল হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।